শেষ বেলায় এসে একটা রক্তপাতহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের যে আয়োজনটা, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। যদিও যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে, যৌক্তিক সমালোচনা করলে তেড়ে আসতেন, তারা কিন্তু এখন বলছেন যে ডক্টর ইউনূস আমাদের সাথে সুবিচার করেনি। আপনি জেনে খুশি হবেন আজকে আজকে নর্থ সাউথে আমার বাচ্চা সন্ধ্যার সময় বলছে, বাবা এই কিছু টাকা দাও। এখন বলছে, কত টাকা? কিছু টাকা দাও। আমি কি সমস্যা কি, সন্ধ্যার সময় টাকা কেন? তো সে বলল, আমাদের আজকে বসন্ত বরণ উৎসব হচ্ছে নর্থ সাউথে। তো আমি বললাম, এটা তো আর 2-3 দিন আগে হওয়ার কথা, 14 তারিখে হওয়ার কথা। বলছে, বাবা 14 তারিখে তো হয় নাই। আমি গতকাল হলো না, পরশু দিন হলো না কেন, গতকাল হলো না কেন? বললো, আজকে তারা সকালে যখন শপথ নিয়েছে মন্ত্রী, এই পার্লামেন্ট, এবং তার আগ পর্যন্ত বাচ্চারা ধরে নিয়েছে যে বসন্ত বরণ উৎসব করতে গেলে কেউ না কেউ এখানে আক্রমণ করতে পারে। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ নিয়েছেন 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। এর আগে সকালে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত এমপিরা। সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মন্ত্রী ও এমপিদের শপথ গ্রহণের মাধ্যমে দীর্ঘ কয়েক বছর পর শুরু হলো বাংলাদেশের নতুন যাত্রা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপি ও স্বতন্ত্র সাংসদরা। আবার একই দিনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাংসদরা। শপথের দিনেই 2/3 আসনে বিজয়ী বিএনপি জোটের সাথে 11 দলীয় জোটের মত পার্থক্য বাংলাদেশের নতুন যাত্রায় নতুন কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা তা হয়তো সময় বলে দেবে। দর্শক, আমরা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশের নতুন যাত্রা। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম বাংলাদেশের নতুন যাত্রা, সেই সাথে আজকের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকের এই আলোচনা অনুষ্ঠানে। শুরুতে একটু যেতে চাই আমি, যদি শরীফুজ্জামান শরীফ ভাইয়ের কাছে একটু যেতে চাই, যেহেতু উনি একজন এক সময়ের সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তার কাছে শুনে আসব যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যদি বলি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সেই সাথে 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ হলো। এটা দীর্ঘ যদি বলি 19 বছর, 2006-এর পরে দীর্ঘ 19 বছর পর একটি বাংলাদেশের নতুন যাত্রা শুরু করেছে এই শপথের মাধ্যমে। কেমন হবে আগামীর বাংলাদেশ, কেমন হবে নতুন সংসদ বা নতুন সংসদের যাত্রা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, সাথের আলোচককে শুভেচ্ছা। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটি আজকে আবার নতুন করে প্রমাণিত হলো। একসময় যে তারেক রহমানের নাম উচ্চারণ করা এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ ছিল, একটা টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচার করার জন্য সেই টেলিভিশনের মালিককে কারাগারে যেতে হয়েছিল। সেই তারেক রহমান আজকে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং তার আগে একটা নির্বাচনে অভাবনীয় ফলাফল তারা করেছে এবং যারা তারেক রহমানকে নিষিদ্ধ করেছিলেন তারা কোথায় আছেন, কিভাবে আছেন, তারাই নিষিদ্ধ হয়ে গেছেন। আমাদের এই যে রাজনীতির গতি, প্রকৃতি, প্রবাহ যে পরিবর্তন হয়ে যায়, তার উদাহরণটা এই। আবার এই যে জোয়ার যে অনন্তকাল এভাবে পরিচালিত হবে, সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে, সেটা নাও হতে পারে। যারা পালিয়ে আছে হয়তো আবার তারা এসে সেই ধরনের একটা পরিস্থিতির জায়গায় তারাও যে দাঁড়াতে পারে, এটাও শেখার আছে এর ভিতর থেকে। নির্বাচনটা হলো,
প্রত্যেকটা নির্বাচন নিয়ে কতগুলো তর্ক বিতর্ক এগুলো থাকে আমাদের মতো দেশে, শুধু আমাদের এখানে না, আমেরিকার নির্বাচনও কিন্তু আদালতে গড়ায়, আমেরিকার নির্বাচনেও সেখানে রক্তপাত হয়। তারপরেও আমাদের এখানে নির্বাচন নিয়ে আমাদের অনেক ধরনের সংশয় শঙ্কা ছিল, সরকার নির্বাচন দিবে কিনা এই ধরনের কতগুলো ভাবনা ছিল। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের অনেক ব্যর্থতার মধ্যে শেষ বেলায় এসে একটা রক্তপাতহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের যে আয়োজনটা, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। যদিও যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে, যৌক্তিক সমালোচনা করলে তেড়ে আসতেন, তারা কিন্তু এখন বলছেন যে ডক্টর ইউনূস আমাদের সাথে সুবিচার করেনি, নির্বাচনে তিনি পক্ষপাতিত্ব করেছেন। তবে নির্বাচন যেই পরাজিত হয় স্বাভাবিকভাবে সবাই ওই প্রশ্নটি তোলে, এবং আপনি খেয়াল করে দেখবেন ঢাকা শহরের এই আসনে যিনি বিজয়ী হয়েছেন তিনি এটিকে অ্যাপ্রিসিয়েট করছেন, ঠিক তার পাশের আসনে যিনি পরাজিত হয়েছেন একই দলের প্রার্থী, তিনি বলছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। তার মানে হলো যে এই ধরনের একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, আমাদের এখানে এই সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোকে তাকে মোকাবেলা করতে হবে। আমাদের রিজিওনাল কতগুলো চ্যালেঞ্জ আছে, আমাদের ডোমেস্টিক পলিটিক্সের চ্যালেঞ্জ আছে, আমাদের ইকোনমির চ্যালেঞ্জ আছে, এবং গত 15 বছর এক ধরনের শাসন এখানে ছিল, আবার গত 1.5 বছর অন্য ধরনের একটা শাসন এখানে ছিল, এবং দুটো শাসনই আমাদের সমাজকে বিভক্ত করেছে, আমাদের অর্থনীতিকে বিভক্ত করেছে, রাজনীতিকে বিভক্ত করেছে। অর্থনীতির বিভিন্ন জায়গায় আমরা তার রক্তপাত দেখেছি। এই জায়গা থেকে সরকারকে, নতুন সরকারকে অনেকগুলো সম্ভাবনা এবং বিপুল সমস্যা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। জুলাই আমাদের এখানে এসেছে, জুলাইকে আমরা আমাদের মতো করে ব্যবহার করেছি। এখানে জুলাইকে কেন্দ্র করে একটি পক্ষ আছে, জুলাইয়ের পক্ষ, জুলাইকে অস্বীকার করার মতো, এমনকি জুলাইকে নিয়ে ঠাট্টা মশকরা এবং জুলাইকে অবজ্ঞা করার মতন একটি পক্ষ আছে। আবার এখানে জুলাইয়ের ব্যাপারীরাও আছে, জুলাইকে বেস করে ভিত্তি করে নানা রকমের সুযোগ সুবিধার জায়গা। কিন্তু জুলাই আসলে এসেছিল একটা অর্থবহ পরিবর্তনের জন্য। যে শাসক এখানে শাসন করতেন তার যে নানা রকমের দম্ভ, নানা রকমের অপশাসন, দুঃশাসন, হত্যা, ভোট ডাকাতি, এর বিরুদ্ধে জুলাই আমাদেরকে একটা নতুন বার্তার জন্য এসেছিল। কিন্তু সেই জুলাইটাকে আমরা অনেক জায়গায় মিস ইউজ করেছি, প্রপারলি আমরা ব্যবহার করতে পারিনি। আজকে জুলাইয়ের ধারাবাহিকতায় যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনের চ্যালেঞ্জ আছে, নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ আছে, তারপরেও আমাদেরকে এগিয়ে যেতে হবে এই কারণে যে আমরা আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি অনন্তকাল ধরে গর্তের মধ্যে পড়ে থেকে, অথবা অর্থনীতিতে অবিরত ধারায় রক্তপাত হলে এটিকে আমরা কন্টিনিউ করতে পারবো না। সেই কারণে সমস্ত সীমাবদ্ধতাকে পেছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। একটু যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর। যেই নির্বাচনকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটা কঠিন নির্বাচন হতে পারে বলে একটা মেসেজ দিয়েছিলেন, সেই কঠিন নির্বাচনে আমরা দেখলাম বিএনপির বেশ নিরঙ্কুশ বিজয় হয়েছে, যদি বলি একবার 209টি আসন পেয়েছেন। এই 209টি আসন পাওয়ার পর এখন বিএনপি এবং ধরতে গেলে একটা সরকার গঠনই করছেন এককভাবে, এবং আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিবেন আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কি মনে হয় কেমন হবে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরিবিজ্ঞ আলোচক। আমি মনে করি যে নতুন গভর্নমেন্টের জন্য তো বহু চ্যালেঞ্জ আছে। এক নম্বর হচ্ছে অর্থনীতির চ্যালেঞ্জ। আগামী 26 সাল থেকে প্রায় 3 লক্ষ কোটি টাকা শুধু ঋণ পরিশোধ করতে হবে প্রতি বছর। মানে আমাদের যে এখন যে বাজেট আছে তার অর্ধেক টাকা শুধুমাত্র ঋণ পরিশোধেই চলে যাবে। এবং আমি আসার সময় কিছু বিশ্লেষণ শুনছিলাম, সেইখানে দেখলাম যে ইতিমধ্যে প্রায় 46% গত 18 মাসে 46% মুদ্রার অবনমন হয়েছে, বা মুদ্রাস্ফীতি এটাতে অবনমন হয়েছে, যে টাকার যে অবনমন না মান কমেছে প্রায় 46%। মানে আপনার পকেটে যে 100 টাকা ছিল এটা এখন 54 টাকা হয়ে গেছে।
18 মাস আগে। তার মানে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ আছে। আমি এটা- মনে করি যে বিশাল চ্যালেঞ্জ, শরীফ ভাই, অর্থনৈতিক ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ। এর মধ্যে আজ থেকে 2 দিন পরে রোজা আছে। রোজার সময় দ্রব্যমূল্যের একটা স্ফীতি হয়, আপনি জানেন। তো এই জিনিসগুলো সবগুলোই আমি মনে করি যে নতুন যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট এটা নজরে নেবেন। এবং আমি আপনাকে বলি, ডক্টর ইউনূসের সময় আপনি যা কিছুই বলেন, যে আপনি দেখবেন যে গত পরশু সন্ধ্যা থেকে বিভিন্ন পাড়া মহল্লায় যে ছেলে মেয়েদের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে। আপনি জেনে খুশি হবেন আজকে নর্থ সাউথে আমার বাচ্চা সন্ধ্যার সময় বলছে, বাবা এই কিছু টাকা দাও। আমি বলছি, কত টাকা? কিছু টাকা দাও। আমি কি সমস্যা কি, সন্ধ্যার সময় টাকা কেন? তো সে বলল, আমাদের আজকে বসন্ত বরণ উৎসব হচ্ছে নর্থ সাউথে। তো আমি বললাম, এটা তো আর 2-3 দিন আগে হওয়ার কথা, 14 তারিখে হওয়ার কথা। বলছে, বাবা 14 তারিখে তো হয় নাই। আমি গতকাল হলো না, পরশু দিন হলো না কেন, গতকাল হলো না কেন? বললো, আজকে তারা সকালে যখন শপথ নিয়েছে মন্ত্রী, এই পার্লামেন্ট, এবং তার আগ পর্যন্ত বাচ্চারা ধরে নিয়েছে যে বসন্ত বরণ উৎসব করতে গেলে কেউ না কেউ এখানে আক্রমণ করতে পারে। আপনি ভীতিটা প্রান্তিক লেভেলের কোন পর্যায় পর্যন্ত একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। এবং আজকে বিকাল 4:15 তারেক রহমান যখন শপথ বাক্যে সই করেন, তারপরে আপনি দেখবেন যে আমাদের তরুণ বাচ্চাদের মধ্যেও একটা স্বস্তির নতুন আবহ বিরাজ করছে। মেয়েদের মধ্যে আপনি আজকে সন্ধ্যার সময় দেখবেন বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েরা নতুন শাড়ি পরে বেরোচ্ছে, যেটা 14 ফেব্রুয়ারিও বের হয়েছে। আজকে সকালেও ঠিক ওইভাবে ছিল না। তাদের মধ্যে একটা শঙ্কা ছিল, কেউ এসে বলে কিনা, যে রিক্সাওয়ালা মামা বলে কিনা যে একটু ঠিকঠাক হয়ে বসেন খালাম্মা, একটু ঠিকঠাক হয়ে বসেন, ওড়নাটা একটু গলায় না একটু ঠিক জায়গা মতো দিয়ে বসেন। তো সেরকম একটা আশঙ্কা ছিল। পরিস্থিতি কিন্তু এরকম একটা পর্যায়ে ছিল। তো আমি মনে করি যে আমি বাংলাদেশের যেমন নাগরিক, আমি যতটুকু বাঙালি, আমি ঠিক ততটুকু মুসলমান। আমি একই ক্ষেত্রে বাংলাদেশি বাঙালি মুসলমান, আরেকজন বাংলাদেশি বাঙালি হিন্দু, বাংলাদেশি বাঙালি খ্রিস্টান হতে পারে, বাংলাদেশি বৌদ্ধ চাকমা হতে পারে। তো সেটা তো আমি আপনাকে বলছি যে কোনো কিছুই আমি চাপিয়ে দেওয়ার পক্ষে নই। এই চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, এটার থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। এবং বাংলাদেশে আমার সাথে আমাদের শরীফুজ্জামান শরীফের যত অমত থাকুক, আমার প্রথম দাবিটা হচ্ছে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের কাছে, তার কাছে, যে শরীফের সাথে আমার যত অমত থাকুক, কিন্তু শরীফ তার মতামতটা বলতে দিতে হবে শরীফকে। আমি বলবো, শরীফ আমি এইটা মানবো না, আমি শরীফ আপনি যে এই বক্তব্যটা বলছেন আমি ভাই মানবো না আপনারটা। কিন্তু শরীফকে যদি বলে যে না এটা বলতে পারবেন না, আমি সাথে সাথে শরীফের বলার যে অধিকারটা, এইটাকে সমুন্নত রাখার জন্য আমার সর্বশক্তি নিয়োগ করতে হবে। আমার বক্তব্যটা হচ্ছে এইরকম। এবং আমি মনে করি যে আমার 24-এর যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা, এইটাই হচ্ছে মূল স্পিরিট। কাউকে পাঞ্জাবি পড়তে বা কাউকে স্যুট পরতে বাধ্য করার নাম না। আমি শরীফের ওই যে আর্টিকেল 39 আছে, আমার অনুচ্ছেদ 39 আছে, 37 আছে, 38 আছে, চলাফেরার স্বাধীনতা, সংগঠন জনগণের অধিকার, কথা বলার স্বাধীনতা, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, এটা কি ভাই অক্ষুণ্ণ রাখতে হবে।